এই ভিডিওতে আমরা দেখব উদ্ভিদের সমন্বয়, অর্থাৎ উদ্ভিদের দেহে কিভাবে এই সমন্বয় প্রক্রিয়াটা সাধিত হয়। আচ্ছা, দেখো আমাদের মানুষের দেহে যেমন আমাদের একটা ব্রেইন আছে, তাই না, মস্তিষ্ক, এবং এই ব্রেইনকে আমরা বলি হচ্ছে কমান্ড সেন্টার অফ হিউম্যান বডি। অর্থাৎ আমাদের শরীরের সমস্ত প্রক্রিয়া, সমস্ত কার্যক্রম ওতপ্রোতভাবে নিয়ন্ত্রণ করে কে? আমাদের মস্তিষ্ক। এখন প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের দেহে কি এই ব্রেন আছে? উদ্ভিদের তো কোনো ব্রেন নাই। তাহলে উদ্ভিদের দেহে এই যে সমন্বয় প্রক্রিয়া বা উদ্ভিদের দেহে যে বিভিন্ন কার্যক্রম যেগুলো করতে হয়, এই জিনিসগুলো তাহলে কিভাবে হয়? উত্তর হচ্ছে হরমোনের মাধ্যমে হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় পড়তে গেলে আমাদের অবশ্যই হরমোন নিয়ে পড়াশোনা করতে হবে। হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রেও, বাট উদ্ভিদের ক্ষেত্রে আসলে কোনো কমান্ড সেন্টার নাই, সেন্ট্রাল। এই কারণে উদ্ভিদের মেইনলি সমন্বয় নিয়ন্ত্রণ করে হচ্ছে হরমোন। তো আমরা একটু দেখি হরমোন নিয়ে। তো হরমোনের ইতিহাস যদি আমরা দেখি, উদ্ভিদ দেহে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন আছে, যার মধ্যে ফার্স্ট হরমোন হচ্ছে অক্সিন। দেখো এই যে অক্সিন হরমোন সম্পর্কে আমরা যদি দেখি, আমাদের চার্লস ডারউইন সর্বপ্রথম এই অক্সিন হরমোন এই অক্সিন হরমোনটা উনি আবিষ্কার করেন। এবং কিভাবে? খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেটা হচ্ছে উনি আলোর প্রতি প্রতিক্রিয়া লক্ষ্য করেন উদ্ভিদের। এই জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে, যখন আমরা দেখি, মানে উনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা হচ্ছে অন্ধকারে একটা উদ্ভিদকে রেখে দিয়েছিলেন এবং মনে করো জানালার পাশে, এবং ওই জানালার দিক দিয়ে খুবই সূক্ষ্মভাবে একটু আলো আসার মতো ব্যবস্থা উনি রেখেছিলেন। কিছুদিন পরে দেখা গেল উদ্ভিদটার যে গ্রোথ, উদ্ভিদটা তো সোজা গ্রোথ হওয়ার কথা না, আস্তে আস্তে বড় হওয়ার কথা, এটা হয় না। উদ্ভিদটা কি হয়? উদ্ভিদটা হচ্ছে জানালার দিকে বেঁকে যায়। এর মানে কি? আলোর দিকে উদ্ভিদের একটা ঝোঁক আছে, এবং এই যে জিনিসটা, এটা থেকেই উনি মূলত অক্সিন হরমোনের বিষয়টা সামনে নিয়ে আসে, বা উনি অ্যাজিউম করেন, এবং পরবর্তীতে এই অক্সিন হরমোনটা কার্যাবলী সম্পর্কে আমরা জানতে পারি। দেখো অক্সিন হরমোনের সম্পর্কে কি কি কথা। উদ্ভিদের শীর্ষভাগে উৎপন্ন হয়, অর্থাৎ উদ্ভিদ যে বৃদ্ধি পায়, ডে বাই ডে উদ্ভিদ যে প্রোগ্রেস করে, অর্থাৎ দৈর্ঘ্যে যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই শীর্ষ অঞ্চলগুলোতেই আমরা অক্সিন হরমোনকে পাই। এরপরে যেহেতু সে শীর্ষ অংশে থাকে, তাহলে অক্সিন হরমোনের কাজ কি? অবশ্যই উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা। এরপর অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়ায়, অবশ্যই এটা করে অক্সিন হরমোন। তারপরে আলোর দিকে উদ্ভিদকে বেঁকে যাইতে সাহায্য করে অক্সিন হরমোন। এরপর শাখা কলমে মূল গজায়, অকালে ফলের ঝরে পড়া বন্ধ করে, বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এবং তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এখান থেকে খুবই বেশি আছে যে বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে কোন হরমোন ব্যবহার করা হয়। এই যে এখন বর্তমানে সিডলেস লেবু যেটা আমাদের বাজারে পাওয়া যায়, যে বিচি না থাকে না লেবুর ভিতরে কোনো, বা কমলা লেবু যেগুলো আমরা খাই, যেগুলোর ভিতরে আসলে কোনো বিচি বা বীজ থাকে না, এইগুলো কিভাবে উৎপাদন করা হয়? এই যে অক্সিন হরমোন ব্যবহার করে। ঠিক আছে, তো এটা তোমাদের জেনে রাখতে হবে। এরপর দেখো অক্সিন আসলে স্পেসিফিক কোনো হরমোন কিন্তু না। অক্সিন হচ্ছে গ্রুপ অফ হরমোনস। ঠিক আছে, একগুচ্ছ হরমোন, যেই হরমোনগুলো এই সমস্ত কাজগুলো করে তাদেরকেই আমরা মূলত অক্সিন বলি। দেখো অক্সিনের একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এই যে, তো অক্সিন পড়ার সময় আমরা কি দেখব? লাস্টে সব এ থাকবে, অ্যাসিটিক অ্যাসিড থাকবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের অক্সিন হরমোন। এরপরে আমরা দেখি, আমরা পড়বো হচ্ছে জিবেরেলিন হরমোন। এই যে জিবেরেলিন যে হরমোনটা, এটাও কিন্তু উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। ঠিক আছে, তো দেখো প্রথমে ধানের বাকানি রোগে আবিষ্কৃত হয় জিবেরেলিন হরমোন। আবিষ্কার হওয়ার যে ঘটনা বা প্রেক্ষাপট, সেটাও ইন্টারেস্টিং। ধান যে বেঁকে যায়, ধান গাছ, এই বাঁকানো থেকেই মূলত সর্বপ্রথম এই জিবেরেলিন হরমোন এই হরমোনটা উৎপত্তি হয়। ঠিক আছে, এবং এই হরমোনের কাজগুলো কি কি আমরা একটু দেখি। পাকা বীজ, চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে মূলত আমরা এই জিবেরেলিন হরমোনকে দেখতে পাই। তাহলে কই থাকে? পাকা বীজ, চারা গাছ, আর কোথায় থাকে? বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ পাতার যে অঞ্চলটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, এই সমস্ত জায়গায় মূলত আমরা জিবেরেলিন হরমোনকে দেখতে পাই। পর্বমধ্যগুলোর দৈর্ঘ্যে বেড়ে যায়, ফলে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এই যে, এটা ইন্টারেস্টিং একটা লাইন, যে জিবেরেলিন হরমোন যদি, মানে এই হরমোনের ব্যালেন্স যদি কোনো কারণে নষ্ট হয়, উদ্ভিদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা জিবেরেলিন হরমোনকে গ্রোথ হরমোন বলতে পারি। এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে জিবেরেলিন ইজ ওয়ান কাইন্ড অফ গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের কাজটা কি? গ্রোথ হরমোন মানে দৈহিক বৃদ্ধি
সাথে জড়িত যে হরমোনগুলো। তো দেখো তাহলে যেহেতু সে গ্রোথ হরমোন, দেখো পরে এই যে খাটো উদ্ভিদে প্রয়োগের ফলে সাধারণত উদ্ভিদ অনেক লম্বা হয়। এই যে এই লাইনটা দেখো, এই যে খাটো উদ্ভিদে প্রয়োগের ফলে সাধারণত উদ্ভিদ অনেক লম্বা হয়। এটাও তোমাদের পরীক্ষার প্রশ্নে অনেক বেশি আসে যে নিচের কোন হরমোনটি প্রয়োগ করে খাটো উদ্ভিদকে লম্বা বানানো হয়। তাহলে কোন হরমোন হবে? জিবেরেলিন হরমোন। আচ্ছা, এরপর এরপরে আমরা দেখি ফুল ফোটাতে সাহায্য করে জিবেরেলিন হরমোন, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদে ফুল হয় না অর্থাৎ ফসল হয় না সেক্ষেত্রেও জিবেরেলিন হরমোনের প্রয়োগ আছে। তারপরে বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়। এই লাইনটা দ্বারা কি বোঝায়? সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়, অর্থাৎ বীজ থেকে দ্রুত চারা গজাতে সাহায্য করে জিবেরেলিন হরমোন, অর্থাৎ বীজের যে গুণগত মান সেটা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। এরপরে আমরা দেখব সাইটোকাইনিন, এটাও আর একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন। সাইটোকাইনিন হরমোন মূলত কোথায় পাওয়া যায়? দেখো ফল, শস্য এবং ডাবের পানিতে। এই যে এটাও পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডাবের পানিতে কোন হরমোন পাওয়া যায়? উত্তর হবে সাইটোকাইনিন হরমোন। এরপরে দেখো কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, এটাও তাহলে ওয়ান কাইন্ড অফ আমরা গ্রোথ হরমোন বলতে পারি, কারণ কোষ বিভাজনের মাধ্যমেই তো উদ্ভিদের গ্রোথ হয়, ওয়ান কাইন্ড অফ। ওকে, এরপরে এই যে কোষের বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন করে, বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এই কাজ কিন্তু জিবেরেলিন হরমোনও করছিল, এটা একটু রিলেট করবা। এই যে বার্ধক্যকে বিলম্বিত করে, এটা ইন্টারেস্টিং একটা লাইন। বার্ধক্যকে বিলম্বিত করা মানে কি? উদ্ভিদকে বুড়া হতে দেয় না দ্রুত, ঠিক আছে, তার তরুণত্ব ধরে রাখে। সাইটোকাইনেসিসে ভূমিকা রাখে। সাইটোকাইনেসিস কি? আমরা কোষ বিভাজন যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে সাইটোকাইনেসিস বলে। তো এই সাইটোকাইনেসিস যে প্রসেস, এখানে মূলত এই সাইটোকাইনিন যে হরমোন, এই হরমোন কিন্তু ভূমিকা পালন করে। এরপরের হরমোন যদি আমরা দেখি সেটা হচ্ছে ইথিলিন, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা হরমোন। ইথিলিন হরমোন, দেখো এটা একটা গ্যাসীয় পদার্থ, যে এই লাইনটাই পরীক্ষায় আসে। নিচের কোন হরমোনটি গ্যাস? এই যে কোন হরমোন? ইথিলিন হরমোন, এটা একটা গ্যাসীয় পদার্থ, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো ফল, ফুল, বীজ, পাতা, মূলে দেখা যায় বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। কে? ইথিলিন হরমোন। এরপর ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে, পাতা, ফুল, ফলে ঝরে পড়া ত্বরান্বিত করে, ফল পাকাতে সাহায্য করে। এই যে আমাদের এই লাইনটাই লাগবে, ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করে। তাহলে এই যে আমরা ক্যালসিয়াম কার্বাইড বা এইগুলো দিয়ে কলা পাকাই না, এই যে ইথিলিন হরমোনও কিন্তু ব্যবহার করা হয়। ইথিলিন হরমোন প্রয়োগ করলে যে কোনো ফল দ্রুত পেকে যায়। সো ইথিলিন হরমোন প্রয়োগ করে ফলকে পাকানো, এটা মোটামুটি সেফ আমাদের স্বাস্থ্যের জন্য। রেদার আমরা যে কেমিক্যাল ফরমালিন বা ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে যে ফল পাকাই, কিন্তু মোটেও স্বাস্থ্যকর না আমাদের জন্য, এটা খুবই ক্ষতিকর, ঠিক আছে। তো ইথিলিন সম্পর্কে অ্যাট এ গ্লান্স কি? ফল পাকাতে সাহায্য করে, এবং এই ইথিলিন হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো হরমোনের ব্যবহার দেখি আমরা। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। আচ্ছা, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে কোষ গুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। অর্থাৎ উদ্ভিদের কোনো স্থানে যদি ক্ষত হয়, এই ক্ষতস্থান পূরণ করতে আমরা কোনটা ব্যবহার করি? হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এখন বলো তো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড লাস্টে এটা কোন গ্রুপের হরমোন? অক্সিন। মনে রাখতে হবে, কখনো প্রশ্নে অক্সিনও আসতে পারে, কখনো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডও আসতে পারে, সো একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর অক্সিন ও জিবেরেলিন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করা হয়। এই যে আমি এটা বারবার বললাম যে বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোন প্রয়োগ করা হয়? অক্সিন এবং জিবেরেলিন। এই দুইটা হরমোনের নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে বৃদ্ধি, উদ্ভিদের গ্রোথ দেখি আমরা, উদ্ভিদের গ্রোথ কিভাবে হয়। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়। উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দের উপরে ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, দেখি আমরা যে উদ্ভিদের যে বৃদ্ধি, এটা কিন্তু সব উদ্ভিদের ক্ষেত্রে সেম না। দেখো এখানে উদ্ভিদকে এর দৈনিক কতটুকু পরিমাণে সানলাইট দরকার, এর উপরে ভিত্তি করে উদ্ভিদকে 3টা ক্যাটাগরাইজ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, তারপর বড় দিনের উদ্ভিদ, তারপর আলোক নিরপেক্ষ উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ অর্থাৎ শীতকালে এদেরকে বেশি দেখা যায়। বিভিন্ন ফুল গাছ দেখো, এই যে ডালিয়া, চন্দ্রমল্লিকা, তো এদের দৈনিক 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত আলো পাইলেই দে আর ফাইন, সমস্যা নেই।
আর বড় দিনের উদ্ভিদ এদের 12 থেকে 16 ঘন্টা আলো দরকার। কারা? আম, জাম, কাঁঠাল বা ঝিঙ্গা, লেটুস, এই যে। আর আলোক নিরপেক্ষ উদ্ভিদ কারা? আলোক নিরপেক্ষ উদ্ভিদ হচ্ছে যাদের উপরে আলোর তেমন কোনো প্রভাব নাই, অর্থাৎ আলো থাকলেও এরা বাঁচতে পারে, না থাকলেও বাঁচতে পারে, এদের আলো নিয়ে অত বেশি মাথা ব্যথা নাই। ঠিক আছে? কে কে? শশা, সূর্যমুখী, অর্থাৎ এদেরকে আমরা সবসময় পাই মূলত। ঠিক আছে? সো এই ছিল উদ্ভিদের বৃদ্ধি, উপরে ভিত্তি করে উদ্ভিদকে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছিলাম। তো এরপরে আমরা দেখব উদ্ভিদের চলন, মুভমেন্ট। আচ্ছা, তো উদ্ভিদের যে চলন, এই চলনকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সামগ্রিক চলন আর আরেকটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলন কি? উদ্ভিদের প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন। সামগ্রিক চলন কি সব উদ্ভিদ করতে পারে? না। দেখো কারা পারে, আমরা একটু দেখি। এই যে আমাদের সামগ্রিক যে চলন, সামগ্রিক চলন কারা করতে পারে? দেখো, ছত্রাক, ভলবক্স, ও নিজেও একটা ছত্রাক, ক্যালামাইডোমোনাস, ও হচ্ছে একটা শৈবাল, ডায়াটম, সেও হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি অর্থাৎ শৈবাল। তাহলে এরা এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, এটাকে বলা হয় সামগ্রিক চলন। বাট উদ্ভিদ বলতে আমরা যাদেরকে চিনি, দেখি চোখের সামনে, তারা মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? পারে না। তো তাদের ক্ষেত্রে কি হয়? এই যে বক্রচলন। বক্রচলন কি? মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদের নানাভাবে বেঁকে যাওয়া, অর্থাৎ লাইট যে ওই যে আমরা অক্সিজেন হরমোনের ইতিহাস পড়তে যে পড়লাম, লাইট যেদিকে, সে যদি ওইদিকে বেঁকে যায় বা চলে যায়, তাহলে কি হবে? বক্রচলন হবে। অর্থাৎ উদ্ভিদের, আমরা যে সমস্ত গাছপালা বা উদ্ভিদ দেখি, এদের যে চলন, এই চলনটা মূলত বক্রচলন। ঠিক আছে? যেমন এই যে দেখো, কাণ্ডের আলোকমুখী চলন, মূলের অন্ধকারমুখী চলন, অর্থাৎ উদ্ভিদের কাণ্ড যেদিকে আলো থাকবে সেই দিকে যাবে, আর উদ্ভিদের মূল যে, সে হচ্ছে যেদিকে আলো থাকবে তার উল্টা দিকে যাবে। দুইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা মনে রাখবা, যে আলো যেদিকে উদ্ভিদের কাণ্ডের গ্রোথ হবে সেই দিকে, আর আলো যেই দিকে উদ্ভিদের মূলের গ্রোথ হবে তার রিভার্স সাইডে, উল্টা দিকে। অর্থাৎ আলো যদি এই দিক থেকে আসে, মূল এই দিকে বড় হবে, আর আলো যদি এই দিক থেকে আসে, কাণ্ড এই দিকেই বড় হবে। ঠিক আছে? ওকে। এরপরে আমরা লাস্ট যে টপিক দেখবো আমাদের এই লেকচারের, সেটা হচ্ছে ফটোট্রপিজম। ফটোট্রপিজম কাকে বলে? দেখো সংজ্ঞাটা এখানে আমাদের ইজি বায়োলজি বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা সবসময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে হয়, এই চলনকে ফটোট্রপিজম বলে। পড়লাম না আমরা মাত্রই এটার একটা সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হলো আর কি। অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের আলোর দিকে চলা আর উদ্ভিদের মূলের আলোর বিপরীত দিকে চলা, এই দুইটাকেই বলা হচ্ছে ফটোট্রপিজম। দুই প্রকার অবশ্যই ফটোট্রপিজম, পজিটিভ আর নেগেটিভ। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো ভুল হবে না বা তোমাদের মনে রাখা অনেক সহজ হবে। কেন? পজিটিভ ফটোট্রপিজম মানে আলোর যেই দিকে যাবে মুভমেন্টও সেই দিকে হইতে হবে, আর নেগেটিভ ফটোট্রপিজম মানে আলো যেই দিকে মুভমেন্ট হবে তার অপোজিট দিকে। তো এই ছিল মূলত আমাদের উদ্ভিদের হরমোন সংক্রান্ত বিষয়গুলো। আশা করি তোমাদের কাছে সবকিছু অনেক পরিষ্কার হয়েছে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে।